লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার মেয়েটা তো শুনে নিল আমি কেমন আছি, এবার আমি শুনি আমার মেয়েটা কেমন আছে। নতুন সংসারে নতুন সঙ্গীর সঙ্গে সে কেমন আছে। মুখ নামালে তো হবে না, বলতে তো হবে আমাকেও তো জানতে হবে আমার জামাই আমার মেয়ের খেয়াল রাখছে কিনা, টেক কেয়ার করছে কিনা। না না নীল, মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। সেটা আপনার মেয়েই বলুক, আমার মনে হয় আমার বলাটা খুব একটা ঠিক হবে না। তবে ও যেভাবে চুপ করে রয়েছে তাতে আমারও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আমি কি তাই বলেছি নাকি? তুই তো কিছু বলিসনি, কোনোদিনই বলিস না, কিন্তু তুই বলবি তারপর তোর বাপি তোর মনের কথা বুঝতে পারবে, তাই কি হয়? তুই না বললে যে আমি সবটাই বুঝতে পারি সেটা তো তুই জানিস। ওখানে আমাকে যেতে বলবি না, ওদের মুখ দেখবো না, কথাও বলবো না। ময়ূরী, ময়ূরী কি হয়েছে রে মা? কিছু না। তাহলে এভাবে এসে বিছানার উপর বসে পড়লি যে? শরীর খারাপ করছে? কেন মা, আমার কি সবসময় শরীর খারাপ করে নাকি? হ্যাঁ, আমার মন বলে কিছু নেই? আমার মন খারাপ করতে পারে না মা? আমার কিছু হলে কেন সবাই শরীর খারাপ বলে ছুটে আসে? না, হয়নি, আমার শরীর খারাপ হয়নি। কি হয়েছে বল? মেঘ কিছু বলেছে? নীল? না। বুঝেছি, বাবা কিছু বলেছে না? না মা, বাবিও আমাকে কিচ্ছু বলেনি। আমি যে বাড়ি এলাম, ওদের সঙ্গে ঘরে ঢুকলাম, বাবি আমার সঙ্গে একটা কথাও বলেনি। রাগ হয়েছে, রাগ। তোকে সকালে যেতে মানা করেছিল না, তা সত্ত্বেও তুই গেছিস, তাই রাগ হয়েছে। আচ্ছা মা, তুমিই বলো, মেঘের শাশুড়ি আমাকে ডেকেছে, তা উনিও তো গুরুজন, আমাদের আত্মীয় কুটুম। ওনার কথায় আমি দুম করে বলে দেবো যে যেতে পারবো না, যাবো না আমি? আর ধরো আমি বলেও দিলাম যে আমি যাবো না, সেটা মেঘের জন্য ভালো হতো না তো? কারণ পরে ওকে কথা শুনতে হতো, সবাই ওকে বলতো যে তোমার দিদিকে ডাকলাম, তোমার দিদি এলো না। মা, আমি কি আমার জন্য গিয়েছি ওই বাড়িতে? এত অপমান সহ্য করতে হয়েছে মা, এত অপমান তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, তাও গেছি। কেন? শুধু মেঘের জন্য। তুই এবার মেঘের জন্য ভাবাটা বন্ধ করতো, দয়া করে এবার একটু নিজের জন্য ভাব। ওই মেয়েকে আমরা যেমনটা ভাবতাম সেরকমটা যে নয়, সেটা হাড়ে হাড়ে বুঝছিস তো? হ্যাঁ, চুপচাপ শান্ত এরকমটাই ভাবতাম। আর সেই মেয়ে এখন। জানো মা, বাবি নীলকে বাড়িতে ঢুকতে না ঢুকতে কি বলেছে? বলেছে তোমার ঠাম্মার সাথে যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কেন কেন বাবি এই কথাটা বললো? আর বাবির এই কথাটা বলাতেই নীল আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমি খুনি। তুমি জানো নীল আমাকে আজও কি ভীষণ অপমান করেছে? কি বলেছে? এই যে এই গিফটগুলো নীলের যে মামা মামি এসেছিল, ওরা কিনেছিল নতুন বউয়ের জন্য, কিন্তু কিনেছিল আমার নাম। এবার ওরা তো জানতো না যে নীলের সঙ্গে মেঘের বিয়ে হয়েছে। ওরা শুধু এইটুকুই বলেছিল যে এগুলো ময়ূরীর নাম করে কেনা, তাই এই গিফটগুলো ময়ূরী নিক, মেঘের জন্য আমরা আরো ভালো গিফট এনে দেব। কিন্তু মা, তখন মেঘ এমন হাবভাব করলো, এমন সিন ক্রিয়েট করলো যেন গিফটটা ওরা আমাকে দিয়ে অন্যায় করছে, ওর প্রাপ্য এই গিফটটা। ব্যাস, বোধহয় নীল তাই জন্যই রেগে গেল। সবার সামনে এত কথা শোনালো মা, এত অপমান করলো। সব থেকে আমাকে অপমান করা না মা, তুমিই বলো। তুই কেন নিলি ওদের গিফটটা? নেব নাই তো বলেছিলাম মা, কিন্তু ওরা জোর করলো, ইনসিস্ট করলো, বারবার করে নিতে বললো। তখন এই গিফটটা না নিলে সেটা অসভ্যতা হয়ে যেত। আমার সঙ্গে এরকম কেন হয় আমাকে একটু বলবে? আমি তো কারোর খারাপ চাই না গো। ওদেরকে আমি ছেড়ে দেবো না, কখনো ছেড়ে দেবো না। তুই দেখ। হোক আর একটা অশান্তি আজ, জমিয়ে হোক,
একটা কথা আমাকে বলতেই হবে, আমার এই মেয়েটার মধ্যে একটা পরিবর্তন এসেছে। কয়েকবার কথা বলে আমি পরিবর্তনটা বুঝেছি, আর এই পরিবর্তনটা মোটেই খুব ভালোর দিকে নয়। কেন বাপি, তুমি কি পরিবর্তন দেখলে? আমি কি করেছি? নীল, আমার এই মেয়েটা না একদম হিংসুটে ছিল না, কিন্তু আজকাল যে কেন এরকম হয়ে যাচ্ছে। বাপি, তুমি আবার আমাকে হিংসুটে বললে? হয়েছিস তো? ভুল বলেছি কিছু? আমি একটু নীলের সঙ্গে কথা বলছি, উনি তুই ওপরে চলে যাচ্ছিস। বেশ করেছি। বাবা, বাপ মেয়ের আদিক্ষেতা তাহলে এখনো চলছে? মা, থাক, ওই আদিক্ষেতা তুমি বাবার সঙ্গেই করো। তুমি জানো এগুলো আমি পছন্দ করি না। মধুমিতা, কিভাবে কথা বলছো তুমি? মেয়েটা বিয়ের পরেই প্রথম বাড়ি এলো। বিশ্বাস করো অনিন্দ, আমাদের দেশে না অষ্টমঙ্গলাতেই মেয়েরা প্রথম বাপের বাড়িতে আসে। এতে নতুনত্ব কিছু নেই, হাতি ঘোড়াও কিছু নেই। অনিন্দ, তোমার ছোট মেয়েকে জিজ্ঞেস করো, শ্বশুর বাড়িতে নিজের বড় দিদিকে অপমানের পর অপমান করে সে কেমন আছে? আনন্দে আছে তো? মানে রাজত্বই করতে পারছে তো? মধুমিতা, আজকের দিনটা অন্তত কি একটু স্বাভাবিক থাকা যায় না? না, স্বাভাবিক থাকা যায় না। আচ্ছা অনিন্দ, তুমি তো বলো তোমার ছোট মেয়ে নাকি খুব চুপচাপ, সাত চড়ের আকার। কোথায় গেল তার সেই রূপ? শ্বশুর বাড়িতে গিয়ে অনেক গুণ হয়েছে তার। দিদির নামে মিথ্যে মিথ্যে বানিয়ে কারণে অকারণে দিদিকে দোষী ঠাউরাচ্ছে। মা, আমি কিন্তু দিদি ভাইয়ের নামে কিচ্ছু বলিনি। মিথ্যে কথা বলো না মেঘ, ধর্মে সইবে না। তুমি কি বলেছ আর কি করেছো সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। আপনি যদি এটা শুনে থাকেন যে মেঘ ওর দিদির নামে মিথ্যে কথা বলেছে, তাহলে আপনাকে এই কথাগুলো যে বলেছে সেই কিন্তু আসল মিথ্যে কথাগুলো বলেছে। নীল, তুমি কিন্তু আমার বড় মেয়েকে বারবার এভাবে অপমান করতে পারো না। এত কিসের রাগ ওর ওপর তোমার? হ্যাঁ, তোমাকে কি আমরা জোর করে ওকে বিয়ে করতে বলেছিলাম? তা তো নয় না, একটা বিয়ের কথা হয়েছিল মাত্র। আর তুমি তুমি নিশ্চয়ই সেই কথায় সায় দিয়েছিলে, সেই জন্য বিয়ের কথা এগিয়েছিল, তাই না? এই কথাগুলোর জবাব বোধহয় বিয়ের আসরে দাঁড়িয়ে আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি। আর আমার মনে হয় না এই নিয়ে বারবার একই কথা বলার কোনো প্রয়োজন আছে। আছে নীল, নিশ্চয়ই প্রয়োজন আছে। সারা জীবনের জন্য তুমি একটা আঘাত আমার ময়ূরীকে দিয়েছো, সেই একটা আঘাত দিয়েই তুমি শান্ত হওনি। বারবার আমার মেয়েটাকে ছোট করেছো সকলের সামনে। ওই যে বউ ভাতের দিন যখন উৎকর্ষে যে মেঘ ঢুকলো, তখন তখন তুমি আঙুল তুলেছো ময়ূরীর দিকে, সকলের সামনে তুলেছো। আমি না নীল, প্লিজ না, আজ নয়। কি হলো? কি বলতে যাচ্ছিলে বলো? অবশ্য তোমার বলার মুখ আছে কি না সেটা একবার ভেবে দেখো। মধুমিতা, বাড়াবাড়ি করছো এবার। মেয়ে জামাই বিয়ের পর এই প্রথমবার এ বাড়িতে এলো, তুমি এরকম ব্যবহার করছো কেন? আর পুরনো কথা কেন টেনে বার করছো? বেশ করবো, 100 বার পুরনো কথা খুঁড়ে বের করবো। আমার মেয়ের চোখের জল যতদিন না শুকোবে ততদিন এই কথাগুলো একটাও পুরনো হবে না। আর হ্যাঁ গো, তোমার যত দরদ উতলে ওঠে ওদের সঙ্গে খারাপ ব্যবহার করলে না? হ্যাঁ, আর যখন ও বাড়িতে ওরা দুজনে মিলে ময়ূরীকে অপমান করছিল, তখন কোথায় ছিল তোমার দরদ? হ্যাঁ, একবারও তোদের কাউকে গিয়ে বললে না যে ওরা কি করে পারলো ওকে খুনি আসামি বলে দাগিয়ে দিতে? তোমার সঙ্গে কথা বলার কোনো অর্থ থাকছে না। ওই এক খাতে বইছে তোমার ভাবনা, তোমার কথার সমস্ত কিছু। হ্যাঁ, কারণ মানুষটাই এক আমি। এখনই তুমি একটা কথা বলো তো, তুমি নিজের চোখে দেখেছিলে ময়ূরী যে তোমার ঠাকুমাকে ওষুধটা দিয়েছিল, ওষুধ বদলে ভুল ওষুধ দিয়েছিল? দেখেছিলে? দেখোনি তো? তাহলে সকলের সামনে আমার মেয়েটাকে এভাবে অপমান করার সাহস পেলে কোথা থেকে তুমি? তুমি তো নাকি ছাত্র পড়াও, তাহলে আমার মনে হয় সেখানেও তুমি পার্সিয়ালিটি করো। ধরো একজন খারাপ ছাত্র, সে যেহেতু তোমার ভালোবাসার, সেহেতু তুমি তাকে নম্বর পাইয়ে দিলে। আর একজন ভালো ছাত্র যে তোমার ফেভারিট নয়, তাকে তুমি কম নম্বর দিলে, তাই কি? কি আজে বাজে কথা বলছো তুমি? একদম ঠিক কথা বলছি। যে বইয়ের মন রাখতে, তাকে বাঁচাতে অন্য একজনকে খুনি বলে দেয়, সে সব করতে পারে। মেঘ,
তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমি কোনো অশান্তি করব না। তুমি আমায় মানা করেছো তাই। আর আজ তুমি যে তোমার বাবার কাছে এসে বড্ড আনন্দ পেয়েছ, সে আনন্দ আমি মাটি করতে চাই না। একটা কথা জেনে রাখো নীল, এই যে আমার বড় মেয়ে ময়ূরীকে দেখছো না, ওর মনটা না আকাশের মতো বড় আর উদার। আর তাই তুমি ওকে বিয়ের পিঁড়ি থেকে নামিয়ে দেবার পরেও শুধুমাত্র বোনের জন্য ও বাড়িতে থাকতে গেছে। হ্যাঁ, আর মেঘ, আরে তোর শরীরে কি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই? হ্যাঁ, তুই জানিস যে কি মনের অবস্থা নিয়ে ও তোর পাশে পাশে থেকেছে সব সময়, আর সেই তুই নিজের বাড়ি থেকে ওকে অপমান করে তাড়িয়ে দিলি। মা, আমি কিন্তু দিদিভাইকে কিচ্ছু বলিনি। আমি ওকে চলেও যেতে বলিনি, ওকে আমি কোনো দায়ও দিইনি। তুমি ওকে জিজ্ঞেস করে দেখো, আমি তোকে সরিও বলেছি সকলের সামনে, এটাও বলেছি যে আমি ভুল করেছিলাম। চুপ কর, সে যে কেমন ভাবে বলেছিলি আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। সেই জন্য ওই বাড়ি থেকে অপমান মাথায় নিয়ে এ বাড়িতে চলে এল। মা, তুমি বিশ্বাস করো, দিদিভাইকে ও বাড়ির কেউ চলে যেতে বলেনি। ও বাড়ির সবাই দিদিভাইকে খুব ভালোবাসে। হ্যাঁ, সেইটাই তো তোর চক্ষুশূল হয়েছে। আমি ও বাড়ির বউ, আমার গুণগান কেউ গাইছে না, সবাই দিদিভার গুণগান গাইছে। এটা সহ্য করবি কি করে তুই? আরে বাবা, এটা যেখানে যেখানে দিদি তোর পাশে পাশে থাকবে না, সেখানে সেখানে এইটাই হবে। কারণ দিদিভাই ছাড়া তো তোর কিচ্ছু নেই। তুই কি করতে পারিস? তুই সুন্দর করে ম্যানিপুলেট করতে পারিস। এই যে বাড়িতে তোর বাবা সুন্দর করে ম্যানিপুলেট করেছিস, যাতে তোর বাবা কোনোদিন ময়ূরীর বাবা হওয়ার সুযোগই পায়। আর ও বাড়িতে গিয়ে নীলকে, না ভুল বলছি, ও বাড়িতে গিয়ে কেন, তার আগেই তুই নীলকে ম্যানিপুলেট করেছিস। না হলে বিয়ের আসরে এরকম কাণ্ড কেউ ঘটাতে পারে? কেউ ঘটাতে পারে। তুমি থামবে এবার? ভেতরের সমস্ত বিষ এখনো বার করোনি? আরো বাকি আছে? না, বের করা হয়নি। আর বিষের কথা বলছো না, বিষ আমার মনে নেই, বিষ তোমার ছোট মেয়ের মনে আছে, তোমার মনে আছে। এ নিয়ে আর একটা কথা যদি হয় না। কি করবে তুমি? কি করবে বলো? তাড়িয়ে দেবে আমাকে? মারবে? এর কোনোটাই করবো না, তার কারণ এই সমস্ত করার শিক্ষা বা মানসিকতা কোনোটাই আমার নেই। আর একটা কথা হলে আমি মেঘ আর নীলকে বলবো এখান থেকে চলে যেতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কোনো দরকার নেই। যাক, এই তো মেয়ে জামাই এসে গেছে। চলুন চলুন, পুজোয় বসা যাক। আরে সূর্যাস্তের আগে তো পুজোটা সারতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। নীল, এসো। আয়, দেখ, মা মায়ের মনের কথা বলেছে, কিন্তু তুই তো আমার ছোট বোন ছিলি আর থাকবি। আমিও তোর পাশেই থাকবো, তোর বড় দিদি হিসেবে। আয়। ওং এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগতপতে অনুকম্পায় মাং ভক্তম গৃহ নার্গ দিবাকরম ওং নমো বিভস্বতে ব্রহ্মণবাস্বতে। আর জোর করে বলো, ওং সর্বমঙ্গলা ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে, তার মন কেমন। আপনি ওখানে কেন? এদের পেছনে এসে গাঁট ছড়ার গিটটা খুলে দিন। ওং প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ গায়ত্রী দেবতা।
শুধু শুধু রিচুয়াল রে মেঘ, তোদের সত্যিকারের জোরও আমি টিকতে দেব না। সেটাও খুলে যাবে, আর সেটা খুলব আমি। রাগ কমেনি এখনো? কথা বলবেন আমার সঙ্গে? মেঘ নীলের কাছে চলে গেল। একবারও কিন্তু আমাকে জিজ্ঞেস করলো না আজ যে দিদিভাই তোর আসার সময় শরীর খারাপ করছিল গাড়িতে, এখন কেমন আছিস? একবারও না। আচ্ছা, ও কি বুঝে গেছিল আমি ফেক করছিলাম? আবার আবার মেঘ আমাকে, ড্যাম ইট! কেন কেন এটা হবে? কেন নীল এভাবে মেঘকে নিয়ে হ্যাপিলি লাইফ লিড করবে? কেন কেন আমাকে নীলের পাশে বসার জন্য এত কিছু প্ল্যান করতে হবে, এত মিথ্যে কথা বলতে হবে? আর ও নিজের অধিকারে ও নীলের পাশে বসবে। আমি আমার ঘরে সারা রাত একা একা থাকবো, আর আমার পাশের ঘরে, জাস্ট পাশের ঘরে নীলকে নিয়ে মেঘ দরজা বন্ধ করবে? না না না, সবকিছু ঘটে যাচ্ছে শুধু মেঘের ফেভারে। আমি কি করছি? কিছুই তো করতে পারছি না। হ্যাঁ, নীলের মা বোনেরা মেঘকে লাইক করছে না, তাতে আমার কি লাভটা হচ্ছে? আমি তো নীলের মনে মেঘ সম্পর্কে কোনো বিরক্তি আনতেই পারছি না। বিয়ের পরে প্রত্যেকটা রিচুয়ালে মেঘের ফল্ট ছিল, তাও নীল ওর দিকেই থেকে গেল। ওষুধের ব্যাপারেও একটা বারের জন্য নীল ওকে সন্দেহ করলো না, আমাকে করলো। এভাবে তো চলতে পারে না। বারবার বারবার আমি তো মেঘের কাছে হেরে যেতে পারি না। সহ্য হচ্ছে না আমার, সহ্য হচ্ছে না আমার। আমার পাশের ঘরে নীল আর মেঘ, দে আর... আচ্ছা, আমি কি ঠিক ভাবছি? ওদের রিলেশনটা কি সত্যি অনেক দূর গড়িয়ে গেছে, নাকি আমি ভুল কিছু ভাবছি? মেঘের মতো একটা পিউরিটান মেয়ে এত তাড়াতাড়ি একটা ছেলেকে... ইয়েস, আজ রাতেই তো চান্স। আমাকে বুঝতে হবে, হ্যাঁ আজই বুঝতে হবে, ওদের কথা শুনে বুঝতে হবে ওরা সত্যি সত্যি কত দূরে গিয়েছে। কোনো কথা বলবেন আমার সঙ্গে? তাকাবেও না আমার দিকে? এত রাগ? আরে বাবা, এত রাগ কেন করছো? এত রাগ করে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য। ওই তো ওদের ঘরের দরজা তো দেখছি খোলা। আচ্ছা, আমি যদি এখন ওদের ঘরে গিয়ে গল্প জুড়ে দিই, তাহলে হয়তো মেঘ সুযোগ পাবে না নীলের ওর ওপর জমে থাকা রাগটা ভাঙাতে।
বন্ধ করে দিল দরজা। মেঘই তো, হ্যাঁ হ্যাঁ মেঘই তো বন্ধ করলো। এত দূর এই বাড়িতে এসে ভাবি রয়েছে, মা রয়েছে, ও এসে নিজে দরজা বন্ধ করছে নীলকে নিয়ে। আমার একটু কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। আমি তো তোমাকে কথা বলতে বলছি না, আমি তো আমার কথাগুলো তোমায় শুনতে বলছি। শুনতে বলছি মানে জবরদস্তি নাকি? করতে চাই না, কিন্তু কথা না শুনলে করব। মেঘ, আমার না একদম ভালো লাগছে না এগুলো। আরে বাবা, কেন ভালো লাগছে না? কি ভালো লাগছে না? বুঝতে পারছো না? তুমি আজকে বাড়িতে যেটা করেছো সেটা যদি অন্য কেউ করতো না, আমি তার সঙ্গে বেরোতাম না। শুধুমাত্র তোমার বাবা বলেছে বলে আমি থ্যাংক এসেছি। ইউ। আমি তোমার থ্যাংক ইউর জন্য কিছু করিনি কিন্তু। জানি তো। তাহলে থ্যাঙ্কস বলছো কেন? এত রাগ করলে আমি সব কথা বলবো কি করে? একটা শাড়ি দেওয়া নেওয়া নিয়ে তুমি আমার সঙ্গে ঠিক করে কথাও বলবে না? শাড়ি দেওয়া নেওয়াটা ব্যাপার নয় মেঘ। ওরা যেভাবে তোমাকে দিয়েছে আমার আপত্তিটা সেখানে। তুমি যদি এটা বুঝতে না পারো তাহলে আর আমার তোমাকে কিছু বলার নেই। আমি বুঝেছি। দেখো, আমি তোমার স্টুডেন্ট হয়ে বুঝে গেলাম আর তুমি আমার টিচার হয়ে বুঝতে পারছো না। দেখো, শাড়িটা ওখানে নেওয়া ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। এই কথাটা আমি বিশ্বাস করি না মেঘ। তুমি স্ট্রেট ওয়ে রিফিউজ করে দিতে পারতো। স্ট্রেট রিফিউজটা কাকে করতাম আমি? তোমার মামা আমাকে? আমি ওদের কি করে বলতাম যে ওনারা আমাকে যে গিফটটা দিচ্ছে সেটা আমি নেব না? এটা ওদের অসম্মান হতো না? ওরা তো আমার থেকে বয়সে, সম্মানে সব কিছুতেই বড়। কিন্তু ওরা কাজটা করেছে খুব ছোট মনের।